স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নাদিরা জাহান। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। চাঁদপুরে মেঘনায় নৌযান থেকে 5 জনের মরদেহ উদ্ধার, হাসপাতালে আরও 2 জনের মৃত্যু। শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে দিল্লিকে ঢাকার চিঠি জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। এবং বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে 7 সদস্যের কমিশন গঠন, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শিরোনাম শুনছিলেন, এবার পুরো খবর। চাঁদপুরে মেঘনা নদীতে নোঙর করে রাখা একটি জাহাজ থেকে 5 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া গুরুতর আহত 3 জনকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে মারা গেছেন 2 জন। আরেকজনকে গুরুতর অবস্থায় ঢাকায় স্থানান্তর করা হয়েছে। চাঁদপুর নৌ পুলিশ জানিয়েছে, হাইমচর উপজেলার মাঝের চর এলাকায় মেঘনা নদীতে নোঙর করা ছিল এমভি আল বাখেরা নামের জাহাজটি। বিকেলে জরুরি সেবা 999 থেকে খবর পেয়ে সেখানে যায় তারা। স্থানীয়দের ধারণা, রোববার রাতে নৌযানটির চালক ও অন্যান্য কর্মীদের হত্যা করে দুর্বৃত্তরা। তবে নিহতদের কারো পরিচয় এখনো পাওয়া যায়নি। আমরা দেখলাম না এই ফুটবোট নদীতে গেছে, তখন শুনলাম যে নদীতে ডাকাতি হয়েছে। ডাকাতি হওয়ার পরে গিয়ে ওখানে যা গিয়ে দেখলো 8 জন লোক, 8 জনের ভিতরে 5 জনের ডেড বডি এবং 3 জন গুরুত্ব আহত। তাদেরকে 3 জনকে নিয়ে আসছে। নিয়ে আসার পরে চাঁদপুর হরিণা ফেরিঘাটে এখানে কিছু নেওয়ার পরে চাঁদপুর সদরে হাসপাতালে তাদেরকে নিয়ে যায়। তাদের 3 জনের ভিতরে 2 জনের আশঙ্কা। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। সোমবার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। আর স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, বিষয়টি প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে গণঅভ্যুত্থানের সময়ে হত্যাকাণ্ড, গত 16 বছরে গুম, ক্রসফায়ার, পিলখানা হত্যাকাণ্ড এবং মতিঝিলের শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশে হত্যাকাণ্ড সহ মানবতা বিরোধী অপরাধের শতাধিক অভিযোগ এসেছে। এমনকি শেখ হাসিনা, তার মন্ত্রিসভা, বিভিন্ন বাহিনীর প্রধান সহ অনেকের বিরুদ্ধে মামলাও চলমান। এদিকে গত 17 অক্টোবর, জুলাই আগস্টের গণহত্যার মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এমন বাস্তবতায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে চিঠি পাঠিয়েছে অন্তর্বর্তী সরকার। পররাষ্ট্র উপদেষ্টা জানান, বিচারের সম্মুখীন করার জন্যই বাংলাদেশ ফেরত চেয়েছে শেখ হাসিনাকে। তাকে যে চাওয়া হচ্ছে ফেরত বিচার ব্যবস্থার জন্য সেটা জানিয়েছি। প্রক্রিয়াটা কি হতে পারে? নোট ভার্বাল না, ভারত সরকারকে। আর স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত চায় সরকার। ফেরত পাঠানোর ব্যাপারে তো আমরা তো পাঠিয়ে দিয়েছি পররাষ্ট্র মন্ত্রণালয়ে। আমাদের চিঠি অলরেডি চলে গেছে ওনাদের এক্সট্রাডিশন করার জন্য। এটা প্রক্রিয়াধীন আছে। আমাদের সাথে তো ওনাদের এক্সট্রাডিশন ট্রিটি একটা আছেই, ওই প্রক্রিয়া হবে। শেখ হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট নোটিশ জারি করতে ইন্টারপোলে চিঠিও দিয়েছে সরকার। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। বাংলাদেশের অবকাঠামো প্রকল্প থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে। অভিযোগের তদন্তে নাম এসেছে শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে ও যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিকের। এই ঘটনায় যুক্তরাজ্যে তাকে জিজ্ঞাসাবাদ করেছেন দেশটির কর্মকর্তারা। যুক্তরাজ্যের মন্ত্রিপরিষদ অফিসের ন্যায় ও নৈতিকতা দল তাকে এই জিজ্ঞাসাবাদ করে। স্থানীয় সময় রোববার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানায় যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম ডেইলি মেইল ও সানডে টাইমস। এতে বলা হয়, 2013 সালে রাশিয়ার সাথে বাংলাদেশের একটি পারমাণবিক শক্তি প্রকল্পের চুক্তির সময় নিজের পরিবারকে প্রায় 4 বিলিয়ন পাউন্ড আত্মসাৎ করতে সহায়তা করেন টিউলিপ। এই অভিযোগে মন্ত্রিপরিষদ অফিসের ন্যায় ও নৈতিকতা দল মন্ত্রী টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ করেন। টিউলিপ সিদ্দিককে স্থানীয় সময় গত বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদ করা হয়। তবে এই খবরটি সামনে আসে রোববার। বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে 7 সদস্যের কমিশন গঠন করা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী আজ এ তথ্য জানিয়েছেন। এক প্রশ্নের জবাবে তিনি জানান, কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধাকে হেনস্থায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।
সোমবার রাজধানীর পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদর দপ্তরে বিজিবি দিবস উপলক্ষে পদক প্রদান ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে এতে অংশ নেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সম্মাননা দেওয়া হয় 23 জন বীর মুক্তিযোদ্ধার পরিবারকে। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বিডিআর বিদ্রোহের ঘটনায় তদন্ত কমিশন গঠন করা হয়েছে। বিডিআর একটা পুরনো একটা কমিশন করার জন্য এই কমিশনটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি সিগনেচার করে দিয়েছেন। গতকাল রাত্রি উনি সিগনেচার করে দিয়েছেন এবং আমাদের এই কমিটির সদস্য সংখ্যা হবে হলো 7 জন। কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে হেনস্থার বিষয়ে প্রশ্ন করলে জবাব দেন উপদেষ্টা। কিছু সংখ্যক তো দুষ্কৃতিকারী সব জায়গায় রয়ে গেছে এবং যেই দুষ্কৃতিকারী তাকে হেনস্থা করতে তাদের আমরা আইনের আওতায় অবশ্যই নিয়ে আসবো। গত 2 মাসে 60,000 রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। রবিবার পররাষ্ট্র উপদেষ্টার এমন বক্তব্য প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, 2 মাসে নয়, গত 2 বছরে 60,000 রোহিঙ্গা দেশে ঢুকেছে। 2 মাসে না, এই এত বছরের অ্যাকুমুলেশন। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। বিডিআর বিদ্রোহ ও হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত কমিশন গঠনকে স্বাগত জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। সোমবার আইন উপদেষ্টা আসিফ নজরুলের সাথে বৈঠক শেষে এমনটা জানান তারা। নিহত সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যরা বলেছেন, বর্তমান সরকারের গঠিত কমিশনের তদন্তে অনেক কিছুই বেরিয়ে আসবে। সশস্ত্র বাহিনীর যারা দোষী, প্রকৃত অর্থে তাদের সহযোগিতা না পেলে কোন অবস্থাতেই এরকম একটা জঘন্য কার্যক্রম করা সম্ভব ছিল না। তারা পুরোপুরি এই তদন্তের এবং শাস্তির আওতার বাইরে রয়েছে। তাদেরকে তদন্তের আওতায় আনতে হবে। যারা নির্দোষ বা যাদের প্রয়োজনীয় শাস্তি পুরো হয়ে গেছে তাদেরকে মুক্তি দিতে হবে। দরকার হলে না পারলে জামিন ইমিডিয়েটলি দিতে হবে। তারা বেরোলে অনেক কিছু জাতি নতুন তথ্য আরও জানতে পারবে। অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফের মৃত্যুতে দেশজুড়ে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। এ উপলক্ষে দেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছিল। উপদেষ্টা এএফ হাসান আরিফ 20 ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ল্যাবেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সকালে দাফন করা হয় তাকে। কক্সবাজার সমুদ্র সৈকতে প্রতিদিন বাড়ছে পর্যটকের সংখ্যা। এ কারণে হোটেল, মোটেল ও রিসোর্টে এখন অতিথির ব্যাপক চাপ। এই সুযোগে 2 থেকে 3 গুণ বেশি অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ করেছেন পর্যটকরা। বছর শেষ হতে আর মাত্র কয়েকদিন। এই সময় পর্যটনের ভরা মৌসুম। শীতের শান্ত সমুদ্রে ঢেউ না থাকলেও পর্যটকরা মেতে আছেন স্নান উৎসবে। দেশের নানা প্রান্ত থেকে জড়ো হচ্ছেন পর্যটকরা। এ সুযোগে হোটেল, মোটেলগুলো অতিরিক্ত অর্থ হাতিয়ে নিচ্ছে এমন অভিযোগ করলেন অতিথিরা। মানুষ অনেক বেশি, ভিড়টা অনেক বেশি, কিন্তু এমনি খুব ভালো লাগছে, এনজয় করছি খুব। আর পুলিশ এত দেখি নাই এখন পর্যন্ত। হোটেল ভাড়া চার্জ খুব বেশি, যেগুলা রুম ছিল আপনার 3,500 থেকে 4,000, এগুলা রুমে নিতেছে তারা চার্জ করতেছে 8,500 থেকে 12,000 টাকা পর্যন্ত। হোটেলে রুম না পেয়ে অনেকে সৈকতে বেড়ানো শেষে রাত্রি যাপন না করেই বাড়ি ফিরে যাচ্ছেন। অনেক খুঁজতেছে এখানে রুম মানে পাচ্ছি না। এখানে আমাদের দামের সাথে ওদের দাম মিলতেছে না। সবগুলা রিসোর্ট অনেক খোঁজাখুঁজির পর আমরা এখনো রিসোর্ট পেলাতে পারি নাই। আমাদের রুম নেওয়া হয় নাই, সেই সকাল থেকে আসছি এখনো পর্যন্ত রুম। এখন রুম ভাড়া অনেক বেশি, আগে যেটা 3,000 টাকা ছিল সেটা এখন 8,000 9,000 টাকা। কক্সবাজারে রয়েছে 5 শতাধিক হোটেল, মোটেল ও গেস্ট হাউস। রুমের সংখ্যা 1 লাখের মতো। অতিরিক্ত পর্যটক সামাল দিতে তাই কর্তৃপক্ষকে হিমশিম খেতে হচ্ছে। এখন ফিক টাইম বিদে আমাদের রেটটা একটু বেশি, ডিসকাউন্টটা একটু কম থাকে। আর আমাদের প্রতিদিন গড়ে 1 থেকে 1.5 লক্ষ লোকজন এখানে স্টে করা মানে একটা পসিবিলিটি আছে। এই পর্যটকগুলি রুম না পেয়ে রাস্তায় হাঁটতেছে, এই বিষয়টা আসলে ওরকম না।
বিষয়টা হচ্ছে ওদের বাজেট কম এবং হঠাৎ করে আসাতে আমরা এখন যে বাজেটের রুম সেল করি ওই বাজেটটা হয়তো তাদের কুলাচ্ছে না, বিধায় তারা রুম নিচ্ছে না। পর্যটকদের নিরাপত্তায় দিন রাত কাজ করছেন টুরিস্ট পুলিশ। সবসময় নজর রাখি আমরা পর্যটকের নিরাপত্তায়, যাতে কোনো দুর্ঘটনা না হয়, কোনো যেন রিস্কও না হয়, আমরা সেই দিকে লক্ষ্য রাখছি। প্রচুর ভিজিটর আছে, আমরা প্রচুর পুলিশও আমরা নিরাপত্তার দায়িত্বে আছি। অনেকগুলি টিম আমরা কাজ করছি সিভিল এবং পোশাকে। চলতি মৌসুমে কক্সবাজারের পর্যটন খাতে হাজার কোটি টাকার বাণিজ্যের আশা ব্যবসায়ীদের। দীপ্ত, বার্তাকক্ষ। নারায়ণগঞ্জের ফতুল্লায় বিসমিল্লাহ ডাইং নামের একটি কাপড় রং করার কারখানার বয়লারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে বয়লার মেশিন সহ কাপড় ও কাঁচামাল পুড়ে গেছে। দুপুর 1:30টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিটের 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস জানায়, কারখানাটিতে কাপড় রং করার সময় হঠাৎ একটি বয়লারে আগুন জ্বলে ওঠে। বয়লারে তরল পদার্থ থাকায় আগুনের শিখা বাড়তে থাকে, তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এদিকে বিকেল 2:45টায় গাজীপুরের কালিয়াকৈরে নিট এশিয়া লিমিটেড কারখানার ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কালিয়াকৈর ও কোনাবাড়ি ফায়ার সার্ভিসের 4টি ইউনিট 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। উত্তরাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। সারাদিন সূর্যের দেখা মিললেও সন্ধ্যার পর বাড়ে কনকনে ঠান্ডা। কুড়িগ্রামে সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা 11.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। উত্তরের অপর জেলা দিনাজপুরে হিমেল বাতাসে ছিন্নমূল মানুষেরা বেশি ভোগান্তিতে রয়েছেন। রাত যত গভীর হয় ঠান্ডা তত বেশি বাড়ে। সকাল 6টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 11.4 ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও পঞ্চগড়ে সর্বনিম্ন 11.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিমাপ করা হয়েছে। সিরিয়ার বিরুদ্ধে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে তুরস্ক। স্থানীয় সময় রোববার দামেস্কে সিরিয়ার নতুন নেতা আহমেদ আল শারার সঙ্গে বৈঠক শেষে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আহ্বান জানান। দুই নেতা নানা ইস্যুতে বৈঠক করেন। পরে সংবাদ সম্মেলনে সিরিয়ার উপর থেকে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। এ সময় কুর্দি বিদ্রোহীদের সতর্ক করে তিনি বলেন, আগামীর সিরিয়ায় ঠাঁই হবে না গোষ্ঠীটির। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পাতাল ট্রেনে ঘুমন্ত এক নারীর গায়ে আগুন দিয়ে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে। পুলিশ জানায়, স্থানীয় সময় রোববার ওই নারী ব্রুকলিনের একটি সাবওয়ে স্টেশনে থেমে থাকা ট্রেনের ভেতরে ঘুমিয়েছিলেন। এ সময় অপরিচিত এক ব্যক্তি এসে লাইটার দিয়ে তার পরনের কাপড়ে আগুন ধরিয়ে দেয়। পরে স্টেশনের পুলিশ কর্মকর্তারা ছুটে এলে ওই ব্যক্তি ট্রেন থেকে নেমে যান। আগুন নেভানোর পর জরুরি পরিষেবার কর্মীরা ঘটনাস্থলে ওই নারীকে মৃত ঘোষণা করেন। তার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হামলার কারণ জানতে তদন্ত চলছে। এ নিয়ে চলতি বছর নিউ ইয়র্কের পাতাল ট্রেনে 10টি হত্যার ঘটনা ঘটল। রাশিয়ার কাজার শহরে ড্রোন হামলার পর ইউক্রেনে হামলা জোরদারের হুমকি দিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার মধ্য রাশিয়ার ওই শহরে ব্যাপক ড্রোন হামলা চালানো হয়। এরপর রোববার প্রতিশোধের হুঁশিয়ারি দেন পুতিন। যদিও এই হামলায় জড়িত থাকার বিষয়ে কোনো মন্তব্য করেনি ইউক্রেন। এদিকে ইউক্রেনের পূর্বাঞ্চলের 2টি গ্রাম দখলে নেওয়ার দাবি করেছে রাশিয়া। রোববার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যমে টেলিগ্রামে জানিয়েছে, তাদের সেনারা ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলের লোজোভা ও ক্রাসনোইয়া গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে। দর্শক, শেষ করব দীপ্ত সংবাদ। তার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। চাঁদপুরে মেঘনায় নৌযান থেকে 5 জনের মরদেহ উদ্ধার, হাসপাতালে আরও 2 জনের মৃত্যু। শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে দিল্লিকে ঢাকার চিঠি, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। এবং বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে 7 সদস্যের কমিশন গঠন, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য বিনোদনের খবরাখবর জানতে চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।